আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে 21শে ফেব্রুয়ারির মতো রাষ্ট্রীয় দিবস পালন করতে হলো নতুন সরকারকে। বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতের আমিরের দায়ে পড়ে ফুল দিতে যাওয়া, মোনাজাতের রাজনীতি, অধ্যাপক ইউনূসের আমলের মতো রাষ্ট্রপতি থেকে বিচ্ছিন্ন থেকে শ্রদ্ধা জানানো এবং মব সন্ত্রাস জিয়ে থাকা, এমন বহু বিতর্ক এক রাতেই ছড়িয়ে পড়েছে নানা মহলে। রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের মতোই রাষ্ট্রপতিকে এড়িয়ে গেলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বরাবরের মতো শহীদ মিনারে মব সন্ত্রাস চালালেও মব ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। মবের শিকার থেকে বাদ পড়েননি নতুন সংসদ সদস্য, যেটি করেছে সরকারি দলের নেতারাই। জয় বাংলা স্লোগান দিয়ে ফুল দেওয়ার অপরাধে দেশের 2টি জেলায় গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এসব কিছুর বাইরে জামাতের ফুল দেয়া আর মোনাজাতের রাজনীতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের রাষ্ট্রীয় আচারের ইতিহাসে 21শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারে আসাটা ছিল এক অলিখিত নিয়ম। অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ব্যত্যয় ঘটে সেই নিয়মের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন দুদকের কমিশনার ছিলেন, তখন পদ্মা সেতু ইস্যুতে অধ্যাপক ইউনূসের অনেক কাহিনী বের করে নিয়ে এসেছিলেন। অধ্যাপক ইউনূস মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিতে বাধ্য হলেও সেই ক্ষোভের কারণে রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাইতেন না। বিশেষ করে জাতীয় দিবসগুলোতে অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন। এমনকি এই মুখোমুখি দেখা এড়ানোর জন্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে নামাজ পর্যন্ত পড়তে যেতে পারেননি। ধারণা ছিল অধ্যাপক ইউনূসের যুগের অবসান হয়েছে, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রগুলো স্বাভাবিক আচরণে ফিরে যাবে। কিন্তু নতুন সরকারের আমলে 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদাভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। অধ্যাপক ইউনূস যখন রাষ্ট্রপতিকে এড়িয়ে চলতেন, তখন সমালোচকরা বলেছিলেন এটি রাষ্ট্রীয় সংহতির পরিপন্থী। রাষ্ট্রপতি রাত 12টা 1 মিনিটে ফুল দেন এবং তার চলে যাওয়ার পর রাত 12টা 8 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বেদিতে আসেন। তবে শহীদ মিনারের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল ডক্টর শফিকুর রহমানের উপস্থিতির ধরন। তিনি এবার কেবল জামাতের আমির হিসেবে নয়, বরং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন। দর্শক, একটি বিষয় লক্ষণীয়, জামাত ইসলামী দলগতভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়নি, কিন্তু তাদের আমির 11 দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে ফুল দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সতর্কতার সাথে একে রাষ্ট্রীয় আচারের অংশ বা স্টেট প্রোটোকল হিসেবে বর্ণনা করেছেন। জামাত দীর্ঘকাল ধরে শহীদ মিনার বা মূর্তি কেন্দ্রিক শ্রদ্ধাকে ধর্মীয়ভাবে নাজায়েজ বা বিতর্কিত বলে এড়িয়ে চলেছে। কিন্তু 2026 সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারা সংসদের প্রধান বিরোধী দল, তখন সেই অবস্থান থেকে সরে আসা বা অন্তত কৌশলগত নমনীয়তা দেখানো ছাড়া তাদের গতি নেই। এর আগে 21শে ফেব্রুয়ারিতে জামাতের সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হলেও 52 ভাষা আন্দোলনের 74 বছরের দলের কোনো আমিরকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে এবারের উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। শহীদ মিনারে শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন সহ জোটের অন্যান্য নেতারা। পুষ্পস্তবক অর্পণের পর বিরোধী দলীয় নেতা হিসেবে মোনাজাত পরিচালনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামাতের আমির। এতদিন কেন জামাত শহীদ মিনারে আসেনি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা তার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে তাকে আসতে হবে, তাই তিনি এসেছেন। জামাতের আমিরের বক্তব্য থেকে স্পষ্ট, তিনি আসলে বাধ্য হয়েই শহীদ মিনারে গিয়েছিলেন। শহীদ মিনারে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন জামাত কি এখনো শহীদ মিনারে ফুল দেয়াকে নাজায়েজ মনে করে, তখন আমিরের বিরক্তি ছিল দেখার মতো। তিনি প্রশ্নকর্তার দিকে ইঙ্গিত করে বলেন, এমন একটি পবিত্র দিনে আপনি এ ধরনের প্রশ্ন কেন করছেন? এই উত্তরটি মূলত একটি ইলেকট্রিক শক এড়ানোর কৌশল। তিনি পুরনো বিতর্কগুলোকে খুঁচিয়ে তুলতে চান না, বরং বর্তমানে সংসদীয় বিরোধী নেতা ইমেজটিকে আরো পোক্ত করতে চান। জামাতের এই দ্বিমুখী অবস্থান, অর্থাৎ দলগতভাবে না গিয়েও ব্যক্তিগতভাবে বা পদাধিকার বলে যাওয়া দলটির সমর্থকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। এই কারণে প্রস্তুতি না থাকা সত্ত্বেও ডাকসু নেতাদের তড়ি ঘড়ি করে শহীদ মিনারে যেতে দেখা গেছে। আবার জামাতের আমির যখন বিদায় নিচ্ছিলেন, তখন রাজাকার রাজাকার বলে অনেককে দুধুনি দিতে শোনা গেছে।
এবারে 21শে ফেব্রুয়ারিতে জামাতের আমিরের ফুল দেওয়ার চেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে মোনাজাতের রাজনীতি। শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাধারণত 1 মিনিট নীরবতা পালন করা বা খালি পায়ে বেদিতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল গত 74 বছরের রীতি। কিন্তু 2026 সালে দেখা গেল এক বিশাল পরিবর্তন, মোনাজাতের আওয়াজ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উভয়ই ফুল দেওয়ার পর মোনাজাত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসে প্রথমবারের মতো 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ এই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ভাষা শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এই মোনাজাত নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতে শহীদ মিনার একটি সেকুলার বা অসাম্প্রদায়িক প্রতীক, যেখানে সকল ধর্মের মানুষের সমান প্রবেশাধিকার আছে। সেখানে কেবল ইসলামী পদ্ধতিতে মোনাজাত করাটা এক সার্বজনীন চরিত্রকে ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ক্ষমতাসীনদের সমর্থকদের মতে যেহেতু ভাষা শহীদদের অধিকাংশই মুসলমান ছিলেন, তাই তাদের জন্য দোয়া করাটা একটি স্বাভাবিক ধর্মীয় এবং মানবিক দায়িত্ব। মজার ব্যাপার হলো জামাতের আমির এবং তার সঙ্গীরাও একইভাবে মোনাজাত করেছেন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, শহীদ মিনার এখন আর কেবল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি রাজনৈতিক উপাসনালয়ে পরিণত হয়েছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের রাজনীতির একটি ইসলামিক টার্ন, যেখানে প্রতিটি জাতীয় অনুষ্ঠানের সাথে ধর্মীয় অনুষঙ্গ যোগ করে সংখ্যাগুরু জনমতের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা চলছে। ভাষাকেন্দ্রিক যে জাতীয়তাবাদ একসময় ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ছিল, তা এখন ধর্মীয় পরিচয়ের সাথে সন্ধি করতে বাধ্য হচ্ছে। দর্শক, মোনাজাতের রাজনীতি নতুন সংযোজন হলেও নতুন সরকার আমলে পুরনো সেই মব সন্ত্রাস কিন্তু রয়ে গেছে। অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিরুদ্ধে শহীদ মিনারে মব হয়েছিল। ইউনূসের পালিত পুত্ররা তখন 2025 সালে স্লোগান তুলেছিল, গো ব্যাক চুপ্পু। রাষ্ট্রপতির বিরুদ্ধে এবার তেমন কোনো মব বাহিনী না থাকলেও মব সন্ত্রাসীদের কাছ থেকে রেহাই পায়নি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এমনকি সদ্য বিজয়ী সংসদ সদস্য রুমিন ফারহানাও। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার উপর শহীদ মিনারে হামলার ঘটনাটি ছিল রাজনৈতিক পরিহাসের এক চূড়ান্ত পর্যায়ে। শ্রদ্ধা জানাতে রাত 11:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদিতে সামনে দাঁড়িয়েছিলেন এমপি রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকরা। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ফুল দিতে না পেরে কর্মী সমর্থকদের পাহারায় ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন। ঘটনার পর রাত 12:30টার দিকে এমপি রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা ঢাকা সিলেট মহাসড়কে শাহবাজপুর এলাকায় অবরোধ করে এই ঘটনার বিচার দাবি করেন। দর্শক, রুমিন ফারহানা কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি প্রখ্যাত ভাষাসৈনিক অলি আহাদের কন্যা। অলি আহাদ ছিলেন সেই ব্যক্তি যিনি 1952 সালের 20 ফেব্রুয়ারি রাতে 144 ধারা ভাঙার পক্ষে 4 জন ভোটদাতার একজন। এমন এক বীরের কন্যা যখন শহীদ মিনারে তার পিতার আন্দোলনের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে যান, তখন তাকে সরকারি দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়। হামলার পর রুমিন ফারহানার সমর্থকেরা সংবাদ সম্মেলন করে এই ঘটনাকে অশনি সংকেত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের যেমন ক্ষতি হবে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। দেশের অনেক জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এদের বেশিরভাগই গভীর রাতে শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে নোয়াখালীতে 6 জন ও গাইবান্ধায় 2 জনকে আটকের খবর পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের টেবিল হান্ট এখনো বলবৎ আছে নতুন সরকার আমলে, যেখানে শহীদ মিনারে ফুল দেওয়া এখন একটি আইনি অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। ঢাকায় শহীদ মিনারে আওয়ামী লীগ নো এন্ট্রি লেখা ব্যানার টাঙিয়েছিল কিংস পার্টির সদস্যরা। সাধারণ মানুষ সেই ব্যানার ছিঁড়ে ফেলে। দর্শক, অধ্যাপক ইউনূসের এই কিংস পার্টি শহীদ মিনারের মব সন্ত্রাস চালিয়েছে জাতীয় পার্টির উপরে। এটি যেন অধ্যাপক ইউনূসের আমলের সেই ধারাবাহিকতারই প্রতিফলন, যেখানে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে কার্যত নিষিদ্ধ রাখা হয়েছিল।
বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত 2টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো মুখ চেনা নেতাকে দেখা যায়নি। এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। এক পর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারের শ্রদ্ধা না জানিয়ে এলাকা ছাড়েন। দর্শক, শহীদ মিনারের মতো একটি পবিত্র জায়গায় ভুয়া ভুয়া স্লোগান দেয়া এবং একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে ফেলা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি থেকে অধ্যাপক ইউনূস বিদায় নিলেও তার রেখে যাওয়া মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শহীদ মিনারের ভাব গাম্ভীর্য কি রাজনৈতিক দলাদলি আর মব সন্ত্রাসের কারণে ক্ষুণ্ণ হয়নি? ভাষা আন্দোলনে যারা সকল মত ও পথের ঐক্যের ডাক দিয়েছিলেন, আজ সেই ভাষার মাসেই রাজনৈতিক ভিন্ন মতকে পিটিয়ে বা হ্যারাসমেন্টের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা চলছে। অধ্যাপক ইউনূস যেটি প্রতিষ্ঠা করেছিলেন, তারেক রহমানের আমলের শুরুতে সেটি দেখা গেল আরো একবার। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বলেছেন মব সন্ত্রাস আর চলবে না, সে ঘোষণা আসলে বাস্তবায়িত হবে কবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে একটি ভালো উদাহরণ তৈরি করেছেন। তার নামের আগে সম্মানিত, নামের আগে মাননীয়, এই কথাগুলো না বলার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং সেই অর্থে এই যে এখন তিনি যে প্রধানমন্ত্রী হলেন, এই প্রধানমন্ত্রীর পদটি পশ্চিমা দুনিয়াতে যারা ব্যবহার করেন বা যারা প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইউরোপ আমেরিকাতে বা প্রেসিডেন্ট নির্বাচিত হন, তো সেখানে কেউ হয়তো ভদ্রতা করে মিস্টার প্রেসিডেন্ট বলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট ট্রাম্প এরকম কথাবার্তা, বা প্রাইম মিনিস্টার মোদি, ঠিক জাস্ট এরকম প্রাইম মিনিস্টার মোদি, কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার মোদি বা সম্মানিত প্রাইম মিনিস্টার মোদি বা মোদিজি, এরকম কথাবার্তা, তেল মারা কথাবার্তা গণতান্ত্রিক বিশ্বে নেই। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পশ্চিমা ধাঁচের বা গণতান্ত্রিক রাষ্ট্রের যে কৃষ্টি এবং কালচার, সেই কৃষ্টি এবং কালচারটি যদি তার নিজের জন্য প্রযোজ্য করেন, তাহলে পুরো কোর্স অফ অ্যাকশন এটি পরিবর্তন হয়ে যাবে। আমাদের দেশে যেমন একজন ডিসি সাহেব, তাকে ডিসি মহোদয় বলতে হবে, টিওনো সাহেবকে ইওনো বা টিওনো মহোদয় বলতে হবে, আইজি মহোদয়, সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়। মানে এই মহোদয় কথাটা আমার কাছে একটা খুব ঠাট্টা বা মস্করার মতো জিনিস মনে হয়। এমপি মহোদয়, আরে বাবা, এমপি মহোদয়, মহোদয় অর্থ কি? মানে এই যে জিনিসগুলো বাংলাদেশে শুরু হয়েছে তেলবাজির, এই তেলবাজির জায়গাটিতে তারেক রহমান সাহেব প্রাথমিকভাবে যে আঘাত করেছেন, তাকে ধন্যবাদ। সুতরাং তাকে সবাই যদি মিস্টার প্রাইম মিনিস্টার বা জনাব প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারেক, অসাধারণ একটি, যেমন ভারতে যদি প্রধানমন্ত্রী মোদি বলা হয় আর এখানে যদি প্রধানমন্ত্রী তারেক বলা হয়, একটা অসাধারণ সাম্যতা রয়েছে। কিন্তু আমরা যদি বলি যে দেশনায়ক, শতাব্দীর সেরা, মানে মহানায়ক, তারপর শহীদ জিয়া পুত্র, বেগম জিয়ার চোখের মণি, আবহমান বাংলার ইত্যাদি আরও অনেক কিছু বিশেষণ যোগ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়, এই আপনি কুনুতি লাগাতে গেলেই একটা মানুষকে হালকা করে দেয়া হয়। তো সেই স্বাভাবিকভাবেই আমি বলছি জনাব প্রধানমন্ত্রী মানে মিস্টার প্রাইম মিনিস্টার, এটা উদ্বোধন মানে বা সম্বোধন অনেকে করেছেন কিনা জানি না, বাট আমি প্রথম তাকে নিয়ে একটা ভিডিও করলাম। তো তাকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো তার জন্য একটি সতর্কবার্তা। প্রথম সতর্কবার্তা হলো, তিনি যদি মনে করেন যে তার কোনো কর্মের কারণে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, রং। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ কৌশলে এবং একটি বিশেষ সুযোগে তার বান্দাকে, তারেক রহমান তার বান্দাকে তিনি বাংলাদেশের মসনদে বসিয়েছেন। এই প্রথম জিনিসটি তাকে অনুধাবন করতে হবে যে আমি আল্লাহর রহমত এবং বরকতে এখানে বসেছি, যেটা ডিসেম্বর মাসের 25 তারিখে তিনি যে এলেন, 24 তারিখ পর্যন্ত তিনি ভাবতে পারেননি, আর যেদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তার
আগের দিন পর্যন্ত তার মনের মধ্যে একটা দোদুল্যমানতা ছিল। ইন জেনারেল এই পৃথিবীতে দুটো ঘটনা ঘটে। একটি হলো তুমুল প্রতিযোগিতার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে মানুষ একটা বিষয় অর্জন করে, এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ শ্রম করে, মেধা করে, কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে এই জমিন থেকে তার প্রাপ্য নিয়ামত সে অর্জন করুক। এটা আল্লাহর সবচেয়ে পছন্দ। ২ নম্বর হলো যে কিছু মানুষ ছলচাতুরি করে, অন্যকে ঠকায়। যেমন ধরুন আমাদের ১৪ সনে, ১৮ সনে, ২৪ সনে আমরা ঠকেছি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। এরকম ঘটনা ঘটে। এটা আল্লাহ খুবই অপছন্দ করেন, এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করেন, লোক ঠকান রাজনীতির ক্ষেত্রে, তাদের অবস্থা কি হয়। ৩ নম্বর হলো যে ক্ষমতায় আসে হত্যাকাণ্ডের মাধ্যমে, অন্যকে হত্যা করে তারপরে ক্ষমতায় আসে। এটা প্রাচীন পদ্ধতি, এবং এই পদ্ধতিতে যারাই ক্ষমতায় আসেন তারা নির্বংশ হয়ে যান। পৃথিবীতে তাদের কোনো বংশ থাকে না। কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করলে তারা নির্বংশ হয়ে যান। অতীতে যারাই কাজ করেছে, আপনি এখন কোথাও খুঁজে হিটলারের বংশধর পাবেন না, কোথাও চেঙ্গিস খানের বংশধর পাবেন না, হালাকু খানের বংশধর পাবেন না। এই হলো ইতিহাস। আলাউদ্দিন খিলজির কোনো বংশধর আপনি পাবেন না এখন, যারাই খুন করে। মীর জাফরের কোনো বংশধর পাবেন না, মিরনের কোনো বংশধর পাবেন না। অনেকে বলে মীর জাফরের আত্মীয় মুর্শিদাবাদে আছে, কিন্তু নট লাইক দ্যাট, ওইরকম না। তো যেটা বলছিলাম যে ক্ষমতা আসার, হত্যাকাণ্ডের পর ক্ষমতা আসে। আরেকটা হলো একটা বিশেষ দৈব পাক সৃষ্টি হয়, ঘূর্ণিপাক সৃষ্টি হয়। সেই ঘূর্ণিপাকে কখনো কখনো কারো ক্ষমতায় আসাটা অনিবার্য হয়ে পড়ে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, এটি তার জন্য অনিবার্য ছিল। কিন্তু বঙ্গবন্ধু যে ক্ষমতায় এসেছিলেন, এটি তার কর্মের ফল ছিল। তো এনিওয়ে ওইটা ভিন্ন ব্যাপার। তারেক রহমান সাহেব যেটাতে আসছে সেটা হলো একটা ঘূর্ণিপাক। তার পিতার মতোই একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে এসেছেন, এবং একইভাবে ১৯৯১ সনে তার মাও ক্ষমতায় এসেছিলেন। এরকম একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে নিয়তি তাকে ক্ষমতার জায়গাতে নিয়ে এসেছিল। কাজেই তারেক রহমান সাহেবকে সবার আগে ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ এই কোরআনের আয়াতটিকে তাকে স্মরণ করতে হবে, এবং তার আগে তাকে এই আয়াতটি খুব ভালো করে পড়তে হবে। আলাম ইয়াজিদ ক্যাতিমান ফাওয়া ওয়া জাদাকা দল্লান ফাহাদা, ওয়া জাদাকা দল্লান ফাহাদা। এই যে ওয়া জাদাকা দল্লান ফাহাদা, এই আয়াতগুলোর তাফসীর তাকে স্মরণ করতে হবে। তারপর আল্লাহ যেটা বলছেন যে ওয়াম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস, আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে, সেই নিয়ামতের শুকরগুজার করুন। এই বিষয়গুলো তিনি যদি ডিভ্যালুয়েট করেন এবং কখনো ভুলে যান, তার সকল নিয়ামত তার জন্য বুমেরাং হয়ে পড়বে। কথাগুলো বললাম এই কারণে যে তিনি যে বিশেষ কৌশল, যে বিশেষ পরিস্থিতি এবং বিশেষ ঘূর্ণিপাকের মাধ্যমে ক্ষমতা আসছেন, সেগুলোর মধ্যে লন্ডন বৈঠকটি ছিল তার জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, এবং এই ঘটনার জন্য তিনি নিজেও প্রস্তুত ছিলেন না। সারা বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস অসহায় হয়ে পড়েছিলেন। তিনি কাউকে বিশ্বাস করতে পারছিলেন না, মনের কথা কাউকে বলতে পারছিলেন না। তার হুকুম মান্য করার মতো কেউ ছিল না। যে যার মতো করে মপ করেছে, যে যার মতো করে যার যার বিভাগ অনুবিভাগ চালিয়েছে, এবং যে যার মতো করে এই ভদ্রলোকের সর্বনাশ ঘটিয়েছে, অপদস্থ করেছে। তিনি যে সাধ্য তেঁতুলের বিশি ছিলেন, নট লাইক দ্যাট। কিন্তু আবার তার সঙ্গে যে সবাই ভালো আচরণ করেছে, সবাই সহযোগিতা করেছে, আর তিনি একা সবাইকে বাস দিয়েছেন, নট লাইক দ্যাট। এখানে বেশিরভাগ মানুষ তার সাথে মুনাফিকি করেছে, তাকে ব্যবহার করার চেষ্টা করেছে, কথা দিয়ে কথা রাখেনি। এটা হলো বাস্তবতা। ঠিক সেই সময়টিতে তার মনে হয়েছে যে লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করাটা তার জন্য ফরজে আইন। তিনি সেটি করেছেন, এবং তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে বৈঠক হয়েছে, দীর্ঘ ২ ঘন্টার বৈঠক, এই বৈঠকে নিঃসন্দেহে অনেকগুলো সমঝোতা হয়েছে, কমিটমেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল, তারেক রহমান সাহেবের পক্ষ থেকেও কমিটমেন্ট ছিল। আদারওয়াইজ এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এই নির্বাচনে তারেক রহমান সাহেবের বিজয়, তার দেশে ফেরা, এটি হয়তো হতো না। তো
এক্ষেত্রে রাজপুরুষ হিসেবে রাজা কখনো মিথ্যা বলেন না, রাজা কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। তো তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমঝোতা হয়েছে, যে বিষয়গুলো 1 to 1, এখানে অন্য কারোর সাথে কি হয়েছে ডাজ নট ম্যাটার, তার সঙ্গে যে কথাগুলো হয়েছে এই প্রতিটি কথা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হোয়াট এভার মেবি, আই ডোন্ট নো, আমি কিচ্ছু জানি না, কিন্তু কিন্তু আমি এটা নিশ্চিত জানি, মানে আমি কিচ্ছু জানি না কি কি কথা হয়েছে, কিন্তু আমি এটা নিশ্চিত জানি এবং বলতে পারি যে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। এখন এই সমঝোতার যে শর্তগুলো, প্রাথমিক শর্ত ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছেন, তিনি তার দায়িত্ব পালন করেছেন, কর্তব্য পালন করেছেন, ওয়াদা তিনি রক্ষা করেছেন, নির্বাচন সঠিক সময় করেছেন, এবং তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী। এখন তারেক রহমান সাহেবের অঙ্গীকার রক্ষা করার পালা। তার সঙ্গে যদি মানে আমি বলবো শুধু এই বয়োবৃদ্ধ 88 বা 90 বছর বয়স্ক ডক্টর মোহাম্মদ ইউনূস নন, অন্য যার যার সঙ্গে তার যে সকল কমিটমেন্ট হয়েছে, প্রতিটি কমিটমেন্ট ওয়াদা তাকে রক্ষা করতে হবে, এবং ওয়াদা বরখেলাপ করার সঙ্গে সঙ্গে তার উপর যে বরকত রয়েছে, খোদাই বরকত, আসমানি বরকত, সেই বরকতগুলো নষ্ট হয়ে যাবে। যদি আমি একটা বিষয় শুধু বলি, অন্য কি বিষয় হয়েছে আমি বলতে পারবো না, শুধু একটা বিষয় যেটা আমরা আন্দাজ করি, যদি তার সঙ্গে কোনো কমিটমেন্ট হয়ে থাকে তাকে রাষ্ট্রপতি বানাতে হবে, বা তাকে রাষ্ট্রপতি বানাতে হবে বা বানানো হবে। মানে বিএনপি যদি তাকে প্রস্তাব দিয়ে থাকে যে স্যার আপনি এই কাজটি করেন, দেন আপনাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে রেখে দেব এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে দেব, দে হ্যাভ টু ডু ইট, তাকে রাষ্ট্রপতি বানাতে হবে। 2 নম্বর হলো যে এই যে রাষ্ট্রপতি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হন, এই জন্য তার ক্ষমতা লাগবে, পাওয়ারের ব্যালেন্স লাগবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল করতে হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়তে হবে। এর জন্য জুলাই সনদ এবং সংবিধান সংশোধনে যে শর্তগুলো ছিল সেগুলো জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহর ওয়াস্তে সেগুলো স্বীকার করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। আদারওয়াইজ ওই যে বললাম যে তার উপর থেকে নিয়ামতের যে বরকত, সেই বরকত উঠে যাবে। এবং এখানে তারেক রহমান সাহেবের উপর যদি বরকত উঠে যায়, এটি বিএনপির জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, এমনকি আওয়ামী লীগের জন্য এটি যে কত বড় ভয়ঙ্কর ক্ষতিকারক বিষয় হবে, এটা কল্পনাও করা যায় না। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামিদ কারজাইয়ের মধ্যে যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতাটা আমেরিকা রাখেনি। সেই আমেরিকা না রাখার কারণে কত ট্রিলিয়ন ডলার তার ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ তার লস হয়েছে, এটা মানে আমেরিকা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো যার জন্য যার সাথে যে ধরনের কমিটমেন্ট হয় রাজনীতিতে, সেই কমিটমেন্টগুলো যত ক্ষতি হোক, যা কিছু হোক, ওটার উপর তাকে স্থির থাকতে হয়। ওই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে যদি তার ক্ষমতা চলে যায়, তবু তিনি শান্তিতে থাকবেন। আর কমিটমেন্ট রক্ষা না করে আপাত দৃষ্টিতে যদি তিনি ক্ষমতায় থাকেনও, কিন্তু ওটা লং রানে সেটি তার জন্য ভালো হবে না। এটা আধ্যাত্মিকতা, এটা প্রকৃতির আইন। এবং যখন এরকম পরিবেশ পরিস্থিতিতে যখন মানুষ আসে, ক্ষমতা আসে, তখন বারবার তাকে আল্লাহর দিকে নজর দিতে হয়। তাকে স্মরণ করতে হবে যে 17টি বছর এই বাংলায় তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করার মতো কোনো লোক ছিল না। তিনি যে সকল মন্ত্রী নিয়েছেন, এমপি বানিয়েছেন, একজনও গত 17 মাসে রাস্তায় দাঁড়িয়ে তারেক রহমান সাহেব আমার নেতা এই কথা বলতে পারেননি। কোনো পত্রিকায় তার নামে কেউ কলাম লিখতে পেরেছে গোলাম মোল্লা রনি ছাড়া, সিঙ্গেল দেখাতে পারবে না। তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করে 2010 সন থেকে 24 সন পর্যন্ত বাংলাদেশের পত্র পত্রিকায় পজিটিভ কোনো লেখা কোনো সাংবাদিক লিখেছেন, উপসম্পাদকীয় লিখেছেন, আজকে যারা বড় বড় কথা বলছেন, একজনকে দেখাতে পারবেন না। 9 দিগন্তে খুঁজুন, বাংলাদেশ প্রতিদিন খুঁজুন, শত শত শব্দ পাবেন গোলাম মোল্লা রনি লিখেছে। এবং এই গোলাম মোল্লা রনি লিখেছে, তখনই আমার সাথে ওনার প্রথম 2019 সনে কথা হয়। আমি বললাম যে এই যে আপনার দলে এসে নির্বাচন করেছি, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিল, আপনার দলের কোনো পদ পদবি চাই না এবং আগামীতে আর ইলেকশন করব না। 2019 সনে তাকে এই কথা বলে দিয়েছি। কাজেই ওনার জন্য আমি যেটা করেছি এটা নিঃস্বার্থভাবে করেছি, এর পেছনে কোনো হেতু ছিল না। কিন্তু যে সমস্ত লোক এখন প্রচণ্ডভাবে লাফাচ্ছে, প্রচণ্ডভাবে তারেক বন্দনাতে ব্যস্ত হয়ে পড়েছে, তারা গত 17 বছরে তার এই বাংলাদেশে বসে টু শব্দ করার মতো তার পক্ষে একজন ছিল না। কাজেই তিনি এই স্তুতি বাক্যে কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হবেন না, নরম হবেন না। তার প্রয়োজনে তিনি মন্ত্রী নিয়োগ দিয়েছেন,
আবার তার কথা না শুনলে তিনি তাদেরকে বাদ দিয়ে দিবেন, এটার মধ্যেই তার দৃঢ়তা। এখানে এখন তিনি ক্ষমতায় আছেন, ম্যানি অনেকগুলো লোক আপনি পাবেন, বড় রায় বাহাদুর, খান বাহাদুর, এক একজনে মনে হয় যেন জুলিয়াস সিজার। কিন্তু এরা সবাই শেখ হাসিনার জামানাতে কীভাবে গর্তে লুকিয়েছিল সেই কথাটাও তাকে সঙ্গে সঙ্গে স্মরণ করতে হবে। এবং শেখ হাসিনার একটা ভালো গুণাবলী ছিল, তিনি মাঝে মধ্যেই প্রায় বড় বড় মন্ত্রীদেরকে, আমি নিজে দেখেছি, তিনি বলতেন, এই বড় বড় কথা বলতেছো, 11-11 সময় কি করেছো? আরও যারা সিনিয়র, 75-এর 16ই আগস্ট, 15ই আগস্ট তুমি কি করেছো, আপনি কি করেছেন? এখন গাল ঝুলে ঝুলে বড় বড় কথা বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দিন ইত্যাদি ইত্যাদি। 15ই আগস্ট কোথায় ছিলেন? 21শে আগস্টে কোথায় ছিলেন? 11-11 সময় কোথায় ছিলেন? আমি যখন জেলে ছিলাম তখন কোথায় ছিলেন? দেখতাম মাথাটা আস্তে করে নোয়ায় রেখেছে। একই অবস্থা যে এখন অনেক দেখবেন যে বড় বড় কথা বলে, উনি যদি দেখে বলেন যে এত বড় বড় কথা, আমার মা যখন বালির ট্রাকের সামনে একা দাঁড়িয়ে কান্না করেছিলেন, আমার মাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, উনি যখন চিৎকার করতে করতে বিএনপির অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে কান্নাকাটি করে কথা বলেছিলেন, আমার মা যখন বন্দী ছিলেন দীর্ঘদিন বিদ্যুৎ ছাড়া, পানি ছাড়া, কে পানি দিয়েছিল? ওই যে তার বাসার প্রতিবেশী যারা পানি দিত, বিদ্যুৎ দিত, তারেক রহমান সাহেব উচিত তাদেরকে খোঁজ নেওয়া, তাদের বাসায় উপহার পাঠানো, যে তার মাকে ওই আওয়ামী লীগ যখন বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছিল, তখন পাশের বাড়ি থেকে যারা পানি দিয়েছিল, বিদ্যুৎ লাইন দিয়েছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর যারা এই সময়টাতে এসে লম্ফজম্প করছেন, বড় বড় কথা বলছেন, তাদেরকে বলা উচিত তোমরা ওই সময়টাতে কোথায় ছিলে, হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন। তো সেই ক্ষেত্রে তার এই যে নিয়ামত, এই নিয়ামতটা স্মরণ করে তিনি তার কমিটমেন্টগুলো যদি রক্ষা করেন, তার কাজে বরকত হবে বলে আমি মনে করি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।